আসসালামু আলাইকুম। আপনারা আসছেন, অত্যন্ত খুশির সংবাদ এবং অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছেন, সেটার জন্য আমি দুঃখিত। আমার অফিসারদের সাথে কথা বলতে গিয়ে সময় চলে গেল। প্লিজ আপনারা, আমার বিশ্বাস যে পুলিশ এখানে আপনাদেরকে সাথে নিয়েই পুলিশিং করবে, কারণ আপনাদের সহায়তা ছাড়া, আপনাদের ইয়ে ছাড়া আমরা আগাতে পারবো না। এটাই কাজে আমি যে আপনাদের প্রতি আমার ওইটাই অনুরোধ যে আপনারা সংবাদ জগতের লোক এবং সবচাইতে এনলাইটেন্ড লোক সোসাইটির, আমি তো আপনাদের কাজের মাধ্যমেই আমরা উপকৃত হই, এগিয়ে যাই, আমাদের ভুল ত্রুটি ধরা পড়ে, একই সাথে আপনাদের কাছ থেকে আমরা অনেক কমপ্লিমেন্টসও পাই। কাজেই একসাথেই কাজ করতে হবে। আপনারা এসছেন, আমি অত্যন্ত খুশি। আপনাদের যদি কিছু আমাদের প্রতি আপনাদের সাজেশন থাকে, ডাইরেক্টিভস থাকে, চাহিদা থাকে, অনুগ্রহ করে জানাবেন, কৃতার্থ হব। আমি শুরুতেই বললাম যে আপনারা হলেন সমাজের সবচাইতে সচেতন অংশ, সবচাইতে অগ্রসর অংশ। কাজে আপনাদের প্রশ্নগুলো এরকম পিয়ার্সিং, মানে বিদ্ধ করে এবং একেবারে যথাস্থানে গিয়ে লাগে। একটা জিনিস যেটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন, যে নিরীহ লোকজনকে মামলায় দেয়া হচ্ছে। এখন এই মামলাগুলো কিন্তু করা হচ্ছে এই সমাজের কিছু অসাধু ব্যক্তি, আসলে তারা কেউ কেউ আবার সমাজের নেতাও, প্রভাবশালী, তারা ওই যিনি মারা গেছেন তার পিতাকে অথবা তার আত্মীয় স্বজনকে ওই প্রভাবান্বিত করে ওই মামলাতে হয়তো অপরাধ করেছেন 10 জন, ওইখানে তারা 1300 নাম দিয়ে দিচ্ছেন। এখন মামলা আইনে যেটা আছে, যে কেউ যদি মামলা করে, আইনে তাকে আমরা বন্ধ করতে পারি না। মানে আমাদের যে প্রচলিত আইন, আমরা বলতে পারি না যে না, আপনি 3 জন আপনি 1300 দিচ্ছেন কেন, আপনি 5 জনকে দিয়ে দেন। এটা আমি আইনত বলতে পারি না। আইন আমাকে আসলে সেই ক্ষমতা দেয়নি। উনি যত ইচ্ছা দিতে পারেন, কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিরীহ লোকজনকে দিয়ে তাদের উপরে চাঁদাবাজি, তাদেরকে ভয় দেখানো, তাদেরকে বলা যে তোমার নাম বাদ দিয়ে দিব, এত টাকা দাও, ওসি সাহেবকে এত দিতে হবে, আমাকে এত দিতে হবে, অথবা কোর্টে আমি এই বাদীকে দিয়ে এফিডেভিট করিয়ে তোমার নামে তোমাকে দায়মুক্ত করে দেব। এইসব করে তাদের উপরে একটা বিপুল চাপ তৈরি হয়েছে, উদ্বেগ তৈরি হয়েছে, আতঙ্ক তৈরি হয়েছে। এখন এই জায়গাটায় আমি পুলিশের প্রথম দিন থেকেই বলে আসছি যে যারা আমাদের তদন্তকারী, যারা মামলার, তাদেরকে রিপিটেডলি আমরা বলছি যে তার তদন্তে যারা নিরীহ, যারা আদৌ এই ঘটনায় সম্পৃক্ত নন, তাদেরকে কোনো অবস্থাতেই গ্রেপ্তার করবে না। এর সাথে এখন আমি বলা শুরু করেছি যে গ্রেপ্তার তো করবেনই না, উল্টা খুঁজে খুঁজে তাদেরকে ফোন করবেন অথবা তাদেরকে অন্যের মাধ্যমে বার্তা দিবেন যে আপনি ভয় পাবেন না, আমার এখনকার যে তদন্ত যতটুকু হয়েছে তাতে মনে হচ্ছে যে আপনার কোনো ইনভলভমেন্ট নাই, আপনি ভয় পাবেন না, আপনি নিশ্চিত থাকুন, আপনাকে আমি গ্রেফতার করতে যাব না। তদন্তকারী যিনি তদন্ত করছেন তার কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা, আপনারা তো সাধারণভাবেই বোঝেন যে এই মামলাটায় 131 জনকে দিয়েছে নাম। আপনি দেখবেন অধিকাংশ লোকই এটাতে জড়িত না, আপনারাও বুঝতে পারেন। তদন্ত করে তো আরও বেশি বুঝতে পারবে, কারণ সে তো তদন্ত করে করেই তার জীবন কাটাচ্ছে, তার পক্ষে বোঝাটা আরও ইজি। তা আমরা একটা বারে বলছি যে নিরীহ লোকরে গ্রেফতার করবেন না। আর এখন আমি বলছি যে তাদেরকে আশ্বস্ত করেন যে আপনারা এই ভয় পেয়ে এই চাঁদাবাজদেরকে চাঁদা দিয়েন না। আর এই যে বাদীকে ধরে নিয়ে একটা এফিডেভিট করিয়ে বলতেছে যে এই যে তোমাকে মুক্ত করে দিলাম, এই ভুলটাও তাদের ভাঙাতে হবে। ওইটাতে মামলার কোনো লাভ ক্ষতি কিছুই হয় না। ওইটা শুধু হয়তো বা উকিল সাহেবের কিছু আয় হয় অথবা এই হয়। ওইটা তদন্তকারী যদি দেখে যে ওই ভদ্রলোকের ইনভলভমেন্ট আছে, যতই আপনি এফিডেভিট দেন, চার্জশিটে কিন্তু তদন্তকারী নাম দিতে পারেন, ওই এফিডেভিটের কোনো আইনগত মূল্য নাই। এটা মানুষকে বোকা বানায়, এই যে কিছু ধরনের টাউট আছে ওরা। তো এইটা আমরা বারে বলছি। আমি আপনাদের মাধ্যমেও
এই সমাজের সবাইকে বলতে চাই যে এইটা আপনারাও একটু আমাদেরকে হেল্প করেন, মানুষকে একটু আশ্বস্ত করেন যে আমরা নিরীহ কাউকে গ্রেফতার করব না, এবং কোনো অবস্থাতে যদি কখনো এরকম হয়ে যায় আমাদের একটু নজরে আনবেন। মামলার কার্যক্রম বন্ধ করে আমরা দিতে পারবো না, এটা আইন আমাদের সেই ক্ষমতা দেয়নি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কয়েকদিন আগে ডিসি, এসপি এবং লিগ্যাল এইড কর্মকর্তা এই তিনজনের সমন্বয়ে জেলা লেভেলে একটা কমিটি করে দিয়েছেন। ওনারা এই যে মামলাগুলো হয়েছে, ওই যেই কথাটা একটু আগে বললাম, ওনারা মামলাগুলো যাচাই বাছাই করবেন এবং তদন্তকারীকে তারা সাজেশন দিবেন, দিক নির্দেশনা দিবেন যে কোন মামলাটা কিভাবে ডিসপোজড আপ হইতে পারে। এই জায়গাটায় ওনারা ডিস্ট্রিক্টের মানে শীর্ষ পর্যায়ের কমিটি হিসাবে তারা এই ডাইরেক্টিভটা দিবেন। এখন এই জেলায় গঠিত হয়েছে কি না, কিংবা তারা প্রথম মিটিং করেছেন কি না আমি এখনও জানি না, হয়তো ওনারা বলবেন। তবে এইভাবেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এইভাবেই জিনিসটা বলা হয়েছে এটা করার জন্য। এখন ওনারা ওইটা যদি করেন তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত আরেকটা শক্তি তৈরি হইল। ওই যে সাব ইন্সপেক্টর তো একটু আমরা সমাজের এত বড় উঁচু জায়গায় না, কিন্তু ওনারা ডিসি, এসপি এবং যে লিগ্যাল এইড অফিসার ওনারা তো অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল, তাদেরকে মানুষ বেশি বিশ্বাস করবে। কাজেই তাদের তরফ থেকে যদি সাজেশনটা আসে, এমনকি ওনারা এটাও করতে পারেন, আইনে কিন্তু একটা ক্ষমতা দেওয়া আছে ওই পিপি সাহেবকে, যে এসপি সাহেব যদি মনে করেন যে এই মামলাটায় 20 জন লোক আছে, 5 জন লোক আসলে ইনভলভমেন্টে আসবে, 15 জন আসবে না, ইন দ্যাট কেস এসপি সাহেব ডিসি সাহেবকে বলবে যে ভাই এই 15 জনকে আমরা প্রত্যাহারের জন্য ব্যবস্থা করি। এই ডিসি সাহেব তখন পিপি সাহেবকে বলবে যে এই 15 জনের নামটা আপনারা উইথড্র করিয়ে নেন। তখন পিপি সাহেব ওই আদালতে একখানা আর্জি দিয়ে বলবেন যে সরকার, কারণ মামলাটা তো সরকারের ইয়েতে, সরকার মনে করছে যে এই 15 জনের কোনো ইনভলভমেন্ট নেই, আপনি এই মাননীয় আদালত আপনি এই 15 জনকে এখান থেকে প্রত্যাহার করার আদেশ দিয়ে দেন, বাকি 5 জনের ব্যাপারে মামলা চলবে। এই পদ্ধতিটা কিন্তু সিআরপিসিতে দেওয়া আছে। তো এইটা আমি বলবো যে এরকম ইস্যু হলে এসপি সাহেবরা এই জিনিসটাও যেন ইনিশিয়েট করে, যার ফলে মামলাটা তো শেষ হবে ধরেন আরও 6 মাস লাগবে, কোনোটা 1 বছর লেগে যাবে। কিন্তু আমি যদি আগেই নিরীহ কিছু লোককে প্রত্যাহার করে তাদেরকে নিশ্চিন্ত করতে পারি, দিস ইজ নাথিং লাইক ইট, মানুষ তখন এমনিতেই আশ্বস্ত হবে যে না, উনি তো মামলা শেষ করার জন্য ওয়েট করে নাই। আমরা মামলা শেষ করার জন্য ওয়েট করতে পারি, বলতে পারি যে চার্জশিটে আপনাকে বাদ দিয়ে দিব, কিন্তু সেই তো আমাকে 13 মাস অপেক্ষা করা লাগবে যে কবে বাদ দিবে। এর মধ্যে তো আমাকে আমার মধ্যে একটা উদ্বেগ কাজই করতেই থাকবে, এবং এই উদ্বেগকে পুঁজি করে সমাজের যারা অসাধু লোকজন আমাকে এই এক্সপ্লয়েট করবে। তো এইটাও দ্যাট ইজ অলসো এ প্রসেস দ্যাট উই ক্যান টেক। আমার বিশ্বাস এই এসপি সাহেবরা এই উদ্যোগটা নেবেন, এটাই আমার মানে ওনাদের প্রতি আমার ডাইরেকশন, এবং আপনাদের প্রতি আমার এই কমিটমেন্ট থাকলো, আপনারা এই জিনিসটাও ওনাদেরকে মনে করাতে পারেন। এই অস্ত্রগুলির ব্যাপারে আমরা এখনও আসলে খুব মানে প্রায় 6,000 অস্ত্র তো হয়ে গেছে, এখনও তো আমাদের প্রায় 1,500 এখনো আমরা উদ্ধার করতে পারি নাই। এই জায়গাটায় প্রায় 1,500 কি এটা তাই আলামিন, তাই না? এখন সারা দেশে। এখন এই জায়গাটায় আমি আপনাদের সাহায্য চাই। আমি মনে করি কি ভাই, আমি মাটি খুঁড়ে অস্ত্র বের করা আমার জন্য কঠিন। আমি যদি আপনাকে উপকার করতে পারি, সমাজের লোকটাকে উপকার করতে পারি, সে যদি দেখে যে না এই পুলিশ তো দেখি কাজ করে, উনি নিজের থেকে বলবে যে স্যার ওইখানে কিন্তু ওই কটা গুলি পড়ে আছে, নিজের থেকে বলবে, নিজে মানে ইফ আই ক্যান আর্ন ইউর কনফিডেন্স, তখন বেরিয়ে যাবে অস্ত্রগুলা। আমাকে ওই যে গোয়েন্দা লাগে মাটি খুঁড়ে বের করতে হবে না। তো ওই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইজি, কারণ সমাজের মানুষ তো কেউ না কেউ দেখে, জানে। এখন সে আইসা আপনাকে থানায় বলতে পারার মতো তার যে কনফিডেন্স আমি এখনো গ্রো করতে পারি নাই। আমি চাই যে আমি নিজে এবং আমার যারা সহকর্মী আমরা এই চেষ্টাটা করি যে
মানুষের কাছে যাওয়া, একটু আস্থাটা অর্জন করা, তখন দেখা যাবে যে ওই নিজেরা থেকেই ওনারা বলবে। আর এমনিতে আমাদের যেটা রুটিন করা, এই যে ধরেন অনেকে আমরা সোর্স মেনটেন করি, করি, খোঁজ বের করার চেষ্টা করি, তারপরে গিয়া রাত্রে গিয়া এগুলো উদ্ধার করার চেষ্টা করি, সেটা ট্র্যাডিশনাল যে পথ সেটা তো আমরা করেই যাব। কিন্তু আমি মনে করি মোর ইফেক্টিভ হলো যে যদি আমি মানুষকে আস্থায় নিতে পারি, অস্ত্র উদ্ধার হবে। এটা আমার বিশ্বাস। ওই যে এই পুলিশ রিফর্মের ব্যাপারে আসলে একটা রিফর্ম কমিশন ওনারা কাজ করতেছেন। ওনারা অত্যন্ত প্রাজ্ঞ লোক, ইউনিভার্সিটির টিচার আছেন, তারপরে প্রাক্তন বিউরোক্র্যাটসরা আছেন, হ্যাঁ, তারপরে আপনার ছাত্র প্রতিনিধিও আছেন ওখানে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওনারা আছেন। তো ওনারা সরকারকে সুপারিশ করবেন প্রথমে, সেই সুপারিশগুলো আবার আমাদের প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমত কমিশন যেটা হবে, ওই সুপারিশগুলো নিয়ে ওনারা আবার সমাজের যে সবচাইতে নেতৃস্থানীয় যারা মানে রাজনৈতিক দল, তাদের সাথে ওনারা বলবেন যে কমিশন এগুলো করেছে, এখন আপনারা বলেন আপনারা কতটুকু করবেন। আমরা কিন্তু অনেক যুগান্তকারী প্রস্তাব দিয়েছি ওনাদেরকে। হ্যাঁ, একটা আপনারা জানেন যে এই 5ই আগস্টের পরপরই রাজারবাগের আমাদের পুলিশের লোকেরা তারা কিন্তু নানান ধরনের দাবি দাওয়া দিয়ে আমাদেরকে তারা রীতিমতো একটা ভীতিকর অবস্থার মধ্যে রেখেছিল। তা আমরা প্রথমে লাইনে ঢুকতেই পারতেছিলাম না। অনেক আমাদের আগে যিনি আইজি সাহেব ছিলেন, যারা পুলিশ কমিশনার ছিলেন এবং যারা সহকর্মী ছিলেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছেন এবং তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন উনিও তারপরে হ্যান্ডেল করেছেন। তো আমরা তাদের কাছে আলটিমেটলি আমাদের যে পূর্বসূরীরা তারা যেতে পেরেছেন, তাদেরকে গান ডাউন করতে পেরেছেন, কিন্তু তাদের অনেক দাবি দেওয়া আছে। তারা বলছে আমরা যে 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করি, আমরা তো ওভার টাইম পাই না। আমরা যে জেলার থেকে আমার পরিবার, স্ত্রী, পুত্র, কন্যা ওরা আছে আমার থেকে আরও 200 কিলো দূরে, আমি তো মাসে কেন 6 মাসও তো একবার গিয়ে তাদের চেহারা দেখতে পারি না। তাদের ওই বছরে আপনি 20 দিন ছুটি দেন, এই যে আপনারা নির্দেশ দিয়ে চলে গেলেন গুলি করার, এরপর তো বললেন না যে আমরা বিপদে আছি, আমরাও চলে যাচ্ছি, তোমরাও চলে যাও, আপনারা তো আমাদেরকে এই বিপদের মধ্যে ফেলে চলে গেলেন। মানে তাদের অনেক বৈধ আছে কিন্তু, এবং ভেরি মাচ আমি বলবো রেশনাল, এবং তারা অত্যন্ত ক্ষুব্ধ ছিল মারাত্মক রকম। তা আমি ওই সব জিনিসগুলো থেকে কিউ নিয়ে আসলে আমরা পুলিশ সংস্কার কমিশনকে বলেছি যে এই জিনিসগুলো অ্যাড্রেস করা দরকার। একটা পুলিশের কনস্টেবল যে সবচাইতে কম বেতন ভোগী, তারও তো একটা মানবিক আছে, তারও তো একটা পরিবার, পরিজন, স্ত্রী, পুত্রকে দেখার তার একটা অধিকার আছে। তো তাকেও তো একটা অতিরিক্ত কাজ করে, তারা তো ওভারটাইম দেওয়ার ব্যাপার আছে। আর একটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেটা ওনারাও করেছেন, আপনারাও বোধহয় শুনেছেন, যে ওনারা চাচ্ছেন যে এটা কি এরকম কোনো ব্যবস্থা করা সম্ভব কিনা যে রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে, সুপ্রভাব আসতে পারে। রাজনীতিবিদরাই তো আলটিমেটলি আমাদের কাণ্ডারি, দেশ তো তারাই চালাবেন। এখন তাদের সুপ্রভাব যেন আসে, কুপ্রভাব থেকে যেন আমরা মুক্ত হতে পারি, যেটা আপনার এই গত 15 বছরে আমরা দলীয়ভাবে আমাদের উপরে প্রভাব এত বেশি, কুপ্রভাব এত আসছে যে আমরা হেন অন্যায় নাই আমরা করি নাই, আপনারা জানেন, আমরাও জানি। এবং এটার জন্য আমরা অবশ্যই আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত, আমরা অত্যন্ত নিজেদেরকে এটা একটা সর্ট অফ রিমোর্স আই ফিল, কারণ আই বিলং টু দি সেম পুলিশ ফোর্স। এটা আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন যেসব চিত্র দেখি, যেসব ঘটনা আমরা ঘটিয়েছি, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এরকম করে না। সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে এগুলো করে, পুলিশ এত নির্মম হতে পারে এটা আমাদেরও, আমি ব্যক্তি হিসাবে আমিও কখনো ধারণা করতে পারি না যে দিস উই ক্যান ডু। তো আমরা ওই জায়গাটা থেকে তাদেরকে বেরিয়ে আনার জন্য, কারণ ওইটা ওনারা কেন করতে গেলেন, মানে এরকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য অথবা একটা গোষ্ঠী স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে এইভাবে আদেশ দেওয়া হলো যে তুমি জনবিরোধী ভূমিকাটা এইরকম হয় যে মানুষের প্রাণ সংহার করে ফেলবা। আমরা তো আগে আচ্ছা ঠিক আছে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা তাকে মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি, এগুলো করা হয়েছে, কিন্তু একেবারে তুমি তাকে একবারে
গুলি করে মেরে ফেলবা ফর ফর দিস রিজন, এটা ইট ইজ টু মাচ। আসলে এটা টু মাচ, মানে এটার কোনো জবাবই নাই আমার আমার কাছে, আপনাদের কাছেও নাই। এবং যেই পর্যায়টায় আমরা চলে গেছি, এখান থেকে উত্তরণটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি বললেন যে কর্মের স্পৃহা নাই, ওই যে তার সহকর্মী মারা গেছে, মব জাস্টিস শুধু তাদের উপরে হয়েছে, এর জন্য ন্যাচারালি তাদের মধ্যে একটা বিপুল, এটাকে আমি কি বলবো, যে অত্যন্ত কষ্টকর একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে সাইকোলজিক্যালি তাদের মধ্যে একটা ঝড় বয়ে গেছে। নট অনলি পুলিশ, সমাজের লোকের মধ্যেও তো আমরা যে জিনিস দেখেছি, আমরা এটা দেখে অভ্যস্ত নই তো ভাই। তা এখন পুলিশের মধ্যে এটা আরও বেশি, কারণ সে তো একদম ফ্রন্ট লাইনে ছিল, তার পাশেই দেখা গেছে একজনকে মেরে মানুষ ঝুলিয়ে দিয়েছে। আবার দেখা গেছে যে আমরা এরকম ভিডিও দেখেছি যে এর পর পুলিশের দিকে মানুষ এসে এত বেশি পুঞ্জীভূত হয়েছে, মানুষ নিতেই পারতেছে না আর পুলিশকে। তো এইসবের ফলে যে এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে তারা গেছে, এখন এই পর্যায় থেকে পুনরায় তাদেরকে আবার কর্মস্পৃহাটা ফিরিয়ে আনা আমার এটাই বড় চ্যালেঞ্জ। আমি এই কারণেই ওই যে ঢাকাতে আমি এইরকম একটা টেবিলে বসে অনেক ফাইল সই করতে পারি, আমি অনেক দিতে পারি, এই কারণেই আজকে আপনাদের কাছে এসেছি। এই কারণে আমি আমার সহকর্মীদের কাছে, আমি আজকে বিকালে পুলিশ লাইনের যে কনস্টেবল তাদের সাথে বসবো, তাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি ভাই তুমি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তুমি বলো, তুমি তোমার ভিতরের কষ্টটা শুনি। আমি ইন্সপেক্টর জেনারেল, এটা আমার দায়িত্ব টু লিসেন টু ইউ। আমি হয়তো সব সমাধান করে দিতে পারবো না, আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ ভিউজ উইথ দেম। এটা করে যদি অ্যাটলিস্ট একটু ক্যাথারসিস হয় না, বলে বিমোক্ষণ, যে অন্তত ভিতরের ভাবটা বেরোক। আমি মনে করি যে আমার এই সফরের উদ্দেশ্যে এটাও একটা প্রধান উদ্দেশ্য আর কি। তো এটা কিন্তু আলটিমেটলি এভরিথিং ডিপেন্ডস অন ইউ, অন দি সোসাইটি। মানে আমি কতটুকু সফল হব না হব এটা আপনাদের উপরে নির্ভর করে, আর আমার সহকর্মী যারা আছেন তাদের কাজের উপরে নির্ভর করে। আমরা হান্নান সাহেব যেটা বললেন যে এই যে ব্যবসায়ীরা হয়রানি হচ্ছে, ছিনতাইকারীরা লুট করে নিয়ে যাচ্ছে, চোরা কারবারি বৃদ্ধি পাচ্ছে, আমরা আমাদের সক্ষমতা তো আপনারা জানেন, আমরা কতদূর কি করতে পারি। বিশেষত এখন এই যে একটা মন ভাঙা অবস্থায় যে পুলিশ আছে, এটার যাই সক্ষমতা ছিল সেটাও তো একবারে তলানিতে গিয়ে নেমেছে। আমাদের আছে অনেক কিছু পুড়ে গেছে, নষ্ট হয়েছে, তারপরে তো অনেক কিছু আছে, কিন্তু সবচেয়ে বড় জিনিস যে বিশ্বাসটা, যে আমি আবার কাজ করব, মানুষের ইয়েতে যাবো, এইটার জায়গাটা বোধহয় ভেঙে গেছে ভয়ে, আতঙ্কে। তারপরে দেখেছে সহকর্মীরা হয়েছে, তারপরে দেখেছে কি তারা যে সিনিয়র অফিসাররা তারা এইভাবে হুকুম দিয়ে তারা পালিয়ে গেছেন। তার একজন এসপি তো মারা যায়নি, একজন এডিশনাল এসপি, একজন ডিআইজি তো মারা যায়নি, 44টা লোক মারা গেল, সবই তো ইন্সপেক্টর অ্যান্ড বিলো, ওনারা মারা গেলেন, একজন তো সিনিয়র অফিসার মারা যায়নি। তার মানে আমরা পালিয়ে চলে গেছি তাদেরকে পুরোপুরি অনিরাপদ রেখে। এখন এই ফোর্সকে আবার জাগিয়ে তোলা, এই জায়গাটায় আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেস করতেছি। এখন চোরাকারবারি বলেন, ছিনতাইকারী বলেন, অবশ্যই এটা আমার দায়িত্ব। আমি যখন এই পোশাক পরেছি, দিস ইজ মাই একেবারে ম্যান্ডেটেড রেসপন্সিবিলিটি, এটা প্রিভেন্ট করা, সমাজকে নিরাপত্তা দেওয়া। এখন আমি এই জায়গাটাই আপনাদের সাহায্য চাই, যে সো দ্যাট আই ক্যান ওয়ার্ক বেটার। কীভাবে করব আপনারাও যদি একটু আমাদেরকে দিক নির্দেশনা দেন, আপনারা ইউ আর দি মোস্ট এনলাইটেন্ড পার্ট অফ দ্য সোসাইটি। আপনারা কিন্তু আমার মনে হয় যে সাধারণ ইভেন যারা শিক্ষকতা করেন, অনেক একাডেমিক, তাদের চাইতেও আপনাদের অ্যানালাইটিক্যাল ক্যাপাবিলিটি অনেক বেশি। আপনাদের এর কাছ থেকে আমি মনে করি ওখান থেকে আমি কিউ নিয়ে আমি এগিয়ে যেতে চাই। তোরা হত্যা মামলায় আমি আমার এটা কি মেট্রোতে আমি 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 আশা করব আমার এই এসএমপির কমিশনার আমি আগে থেকে চিনি, পার্সোনালি অনেকেই পার্সোনালি আগে থেকে চিনি, রেজাকে চিনি, আমার বিশ্বাস ভাই যে এই জায়গাটায় একজন সাংবাদিক যিনি তার পেশাগত করতে, যে আমি খবরটা নিউজে আরো সেই অপরাধে এইটার উনি তো চলেই গেছেন সম্ভব না, কিন্তু অ্যাটলিস্ট
তা যদি আমি করতে পারি অন্তত এইটুকু তো আমি অন্তত বলতে পারবো যে না এইটুকু আমার এই জায়গায় এসেছি এবং এটা করতে পারছি। আমি আশা, নট অনলি আশা, মানে আই উইল কিপ অ্যান আই অন ইট সো দ্যাট রেজা ডাজ জাস্টিস টু দিস কেস। এটা এটা আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে আমি যতটা পেরেছি আপনাদেরকে বলতে পেরেছি, মানে চেষ্টা করেছি, সবগুলো তো আর হয়নি, হবেও না। তবে মোদ্দা কথা হচ্ছে যে আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সহযোগিতা চাই। এবং ত্রুটি ভুল, মানুষ তো ভুল ত্রুটি হয়, আবার অনেক সময় যে কিন্তু ইচ্ছা করেও করে, এটা মানে মানে উই লিভ ইন দ্য সেম সোসাইটি ভাই, আমিও এই বাংলাদেশের মানুষ, আপনি বাংলাদেশের মানুষ, ওইগুলো আমাদের একটু ধরিয়ে দিয়েন। আর আমি অচেনা নাম্বার ধরি না তা না, আমি ধরি, যখনই সুযোগ পাই, চিনি না তারপরেও ধরি। ওই দেখি যে কানাডা থেকে করে, ইউএস থেকে করে, এবং সিলেটের প্রবাসীরা বেশি করেন যে আমার জমিটা নিয়ে নিচ্ছে, এটা একটু দেখেন। হ্যাঁ, তো হ্যাঁ, এই সিলেটের প্রবাসীদের এই যন্ত্রণাটা অনেক 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 আমি ধরার চেষ্টা করি। তাই এরকম ভুল ত্রুটি হলে ওনাদেরকে তো বলবেনই, আমি দরকারে আমাকেও বলবেন।